ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলার ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম প্রতিকর্ষ। কলমে সুপর্ণা মিশ্র। সমগ্র চরিত্রে অভিনয় জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্র, তিশা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে প্রতিকর্ষ। আজকের গল্পটা একটু আলাদা প্রকার। গল্পটি দার্জিলিংয়ের এক গ্রামের গল্প। দার্জিলিংয়ের এক ছোট্ট গ্রামে বাস করতেন একটা ব্যবসায়ী আর ফ্যামিলিকে নিয়ে। ওনার নাম হলো পার্থ সাহা। ওনার গাড়ির বিজনেস ছিল। উনি গাড়ি কেনা বেচা করতেন, গাড়ির ভাড়াও দিতেন। একবার উনি একটা স্করপিও গাড়ি কেনেন, কিন্তু ওই গাড়িটি কেনার পর থেকেই আমার বিজনেসে খুব লস হতে থাকে এবং ওনার সাথে অদ্ভুত ঘটনাও ঘটতে থাকে। যদিও তিনি কোনোদিনও ভূত প্রেত এইসবে বিশ্বাস করতেন না, তবু এমন কিছু ঘটনা ঘটে যাতে তিনি খুবই ভয় পেয়ে যান এবং কিছু না বুঝতে পেরে শেষে ওনার এক বন্ধুকে সব কথা বলে। ওনার বন্ধুর নাম ছিল সৌম। সৌমর বাবা একজন পুরোহিত, তবে উনি তারাপীঠ থেকে দীক্ষা নেওয়া পুরোহিত, তাই উনি অনেক তন্ত্র সাধনাও করতেন। তাই অন্য কোনো পথ খুঁজে না পেয়ে পার্থবাবু সৌমিককে ফোন করে। হ্যালো সৌম, কেমন আছিস রে ভাই? আরে পার্থ যে, কতদিন পর। আমি ভালো আছি, তোর খবর বল। বাড়িতে সবাই কেমন আছে রে? আর তোর বড় বিজনেস কেমন চলছে? আর বলিস না ভাই, একটা অদ্ভুত সমস্যায় পড়েছি। কেউ ভালো নেই, অনেক বড় একটা সমস্যা। মানে ঠিক বুঝলাম না, কি হয়েছে ভাইকে? দেখ, ফোনে তো এত কিছু বলা পসিবল নয়। তুই কি একটু সময় বের করে আমার সাথে কালকে দেখা করতে পারবি? আমি তোর কাছে গিয়ে দেখা করে সমস্ত কিছুটা বলবো, প্লিজ। যদি হয় দেখ একবার। ওহ, অমনি ভালো বলছিস কেন? কালকে আমি নিশ্চয়ই দেখা করবো। তুই যখন খুশি আয়, আমি বাড়িতেই তো থাকবো। থ্যাংক ইউ রে। আমি কাল সকাল সকালই যাব তোর বাড়িতে। আচ্ছা, কাকু কি থাকবে বাড়িতে? কাকু থাকলে কিন্তু খুব ভালো হয়। বাবা তো ঘরেই থাকে বেশিরভাগ, কিন্তু বাবার সাথে কি দরকার বলতো? আছে, একটু দরকার আছে। আমি কাল গিয়ে তোকে সমস্তটা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আয়। রাখছি তাহলে, হ্যাঁ। বাই। পরের দিন পার্থ সকাল সকাল বেরিয়ে ঠিক 10টা নাগাদ পৌঁছালো সৌম্যর বাড়িতে। আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয় আয়, বস। হ্যাঁ, বসেছি। কাকু কই রে? বাবা ওই পাশের কালী মন্দিরে পুজো করতে গেছে, এক্ষুনি চলে আসবে। কি খাবি বল, চা নাকি কফি? আমি কিচ্ছু খাবো না, আমার শুধু কথাগুলো তুই শোন প্লিজ। উফ, এত ঘাবড়াচ্ছিস কেন? সব শুনবো, আগে একটু মিষ্টি মুখ কর। সৌম্য ঘরের ভেতর থেকে মিষ্টি আর জয়গুরু এসব পার্থকে খেতে নেই। তারই মধ্যে সৌম্যর বাবা রুদ্রবাবু ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই পার্থকে দেখে রুদ্রবাবু বলেন, আরে পার্থ, কেমন আছো? ভালো নেই কাকু, অনেক সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি, আমাকে সাহায্য করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আগে শান্ত হয়ে একটু জল খাও, আমি সব শুনবো। আর আমার হাতে যদি কোনো সমাধান থাকে তাহলে আমি তো নিশ্চয়ই তোমার সাহায্য করব। বাকিটা মায়ের ইচ্ছে, তারা মা তো আছেন, উনি সব করবেন। বসো। কাকু, প্রায় 2 মাস হলো আমি একটা গাড়ি কিনেছি। গাড়িটা কেনার পর থেকেই আমার বিজনেস খুব খারাপ চলতে থাকে। শুধু তাই নয়, অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমার সাথে। অদ্ভুত ঘটনা কিরকম? আমি বেশিরভাগ তো গাড়ি ভাড়াতে দিই, তাই গাড়ি বেশিরভাগ সময় আমার ড্রাইভারই চালায়। কিন্তু কিছুদিন ধরে, যেমন বললাম, বিজনেস ভালো যাচ্ছে না, তাই গাড়িও কেউ বুক করছে না। সেই বলে আমি নিজেই গাড়ি নিয়ে বেরোতাম। হঠাৎ একদিন গাড়ি নিয়ে বেরিয়েছি সন্ধেবেলায়, লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পেছনের সিটে কেউ বসে আছে। আমি চমকে গিয়ে গাড়ির লাইট জ্বালাই, কিন্তু তারপর পিছন ফিরে দেখি কেউ নেই। আমি ভাবলাম, কি জানি আমার মনের ভুল নাকি, কি দেখতে কি দেখেছি। এই ভেবে বাড়ি ফিরে আসি। কিন্তু তার 2 দিন পর
বাবার ওষুধ কিনতে যাওয়ার সময় আবার গাড়ির সামনে গিয়ে দেখি ভেতরে কেউ বসে আছে, অথচ গাড়ি বাইরে থেকে লক করা। আমি তো ভয় চিৎকার করে বাড়ির লোককে সবাইকে ডেকে পাঠাই। তারা সব লাইট টাইট জ্বালে, লক খুলে দেখে ভেতরে কেউ নেই। তারপর থেকেই গাড়ি বার করার আর সাহস পাইনি। শুধু তাই নয়, বাড়ির সবাই, এমনকি আশেপাশের বাড়ির কিছু লোকজনও ইদানিং কোনো মহিলার কান্নার আওয়াজ, মহিলা ডাকছে এরকম, পায়ে নুপুরের আওয়াজ এইসব শুনতে পাচ্ছে। শুধু তাই নয়, আমাদের পাশের বাড়ির একটা ছেলে ডেলিভারির কাজ করে বাইকে ঘুরে। ও দেখি একদিন রাতে খুব চিৎকার করছে। আমরা সবাই ওর চিৎকার শুনে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে দেখি ছেলেটা পুরো রক্তাক্ত অবস্থায় ভয় পেয়ে বাড়ির লোকজনকে ডাকছে। আমরা সবাই জিজ্ঞেস করাতে বলে যে পুলের সামনে ও নাকি একটা মহিলাকে দেখতে পেয়েছে। সেই মহিলাটা ওখানে লম্বা একজন মহিলা দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে ও তাকাতেই সে কিরম ধূপকাঠির ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এই দেখে ছেলেটি ভয় পেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং দৌড়তে দৌড়তে বাড়ি এসে চিৎকার করে। পাড়ায় সবাই ভীষণ ভয় পেয়ে আছে। কাকু, আপনি কিছু একটা উপায় বার করুন দয়া করে, আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না কি করব। বুঝলাম। তা ব্যাপারটা খুব একটা সহজ বলে তো মনে হচ্ছে না। ভাবছি কি করা যায়, তবে সময় লাগবে। তোমাদের বাড়ি যেতে হবে। ওই জায়গায় না গেলে কিছু বোঝাটা ঠিক কঠিন হয়ে পড়ছে। নিশ্চয়ই কাকু, আপনি কখন যাবেন বলুন, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। কিন্তু কাকু একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়, সবাই খুব ভয় পেয়ে আছে। ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি তোমার দেহবন্ধন করে দিচ্ছি। আজ বৃহস্পতিবার, তুমি ঠিক শনিবার সকালে এসো, আমি তৈরি হয়ে থাকবো। আমি আর সৌম্য তোমার সঙ্গে যাব। তুমি চিন্তা করো না, মা তারাকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। ওনার ওপর কোনো অশুভ শক্তি কিচ্ছু করতে পারে না। তুমি খুশি মনে বাড়ি যাও। রুদ্রবাবু পার্থ দেহবন্ধন করে দেয় এবং পার্থ বাড়ি ফিরে আসে। রুদ্রবাবুর কথা মতন পার্থ শনিবার সকালে সৌম্য এবং রুদ্রবাবুকে নিজের বাড়ি নিয়ে আসে। পার্থর বাড়িটি এসেই রুদ্রবাবু পার্থর সেই বাড়িটি দেখতে চায়। গাড়িটি দেখার পর রুদ্রবাবু বলেন, আচ্ছা পার্থ, তুমি কি এই গাড়িটা করে এমন কাউকে নিয়ে গেছো যে অসুস্থ বা মারা গেছে, বা হয়তো কোনো মৃত ব্যক্তিকে নিয়ে গেছো এরকম তোমার গাড়ি করে? না, সেরকম তো কিছু আমার মনে পড়ছে না। কিছুক্ষণ ভাবার পরই পার্থ আবার বলে ওঠে, হ্যাঁ, কয়েক মাস আগে আমাদের পাড়াতে একটি মেয়ে গায়ে আগুন দিয়েছিল। তাই পাড়ার সবাই মিলে আমরা ওকে আমার গাড়িতে করে হসপিটাল নিয়ে গেছিলাম। কিন্তু আমার গাড়িতে সেই মেয়ে মারা যায়নি, হসপিটালে ভর্তি হওয়ার ওই 2-3 দিন পর সে মারা গিয়েছিল। বুঝলাম। আচ্ছা, মেয়েটির গায়ে আগুন কেন লেগেছিল বা সে ব্যাপারে কি তুমি কিছু জানো? আসলে মেয়েটি পড়াশোনা করতে করতে একটি ছেলের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে। ছেলের বাড়ি কলকাতায়, কিন্তু 2-3 মাস পরে মেয়েটি শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে আসে। কিন্তু বিবাহিত মেয়ে বাপের বাড়ি ফিরে এসছে বলে রোজ ওদের বাড়িতে সেই নিয়ে অশান্তি হতো। মেয়েটির বাবা খুব আজে বাজে কথা বলতো, তাই হয়তো সহ্য না করতে পেরে সে মেয়েটি আত্মহত্যা করে। কিন্তু ঘটনাটা আবার একটু অদ্ভুত। মেয়েটি গায়ে আগুন দেওয়ার কিছুক্ষণ পর পাশে পুকুরটিতে ঝাঁপ দেয়। সেই পুকুর থেকে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, তারপরে আমরা ওর আওয়াজ শুনে ওকে পুকুর থেকে তুলে হসপিটালে নিয়ে যাই। আমরা ভাবলাম হয়তো আগুনের জ্বালা সহ্য না করতে পেরে মেয়েটি পুকুরে ঝাঁপ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটু তোমাদের পুরো বাড়িটা বন্ধন করতে হবে, আর আজ রাতেই আমাকে একটা পুজো করতে হবে। আবার কিছু জিনিস লাগবে, আমি লিস্ট বানিয়ে দিচ্ছি। তুমি আর সৌম্য গিয়ে জিনিসগুলো একটু নিয়ে এসো। যা লিখবো সব কিন্তু আনবে, কিছু বাদ গেলে কিন্তু চলবে না। ঠিক আছে কাকু, আপনি সব লিখে দিন, আমি গিয়ে সব নিয়ে আসছি।
রুদ্রবাবু একটি লিস্ট বানিয়ে দেন। সেই লিস্ট নিয়ে পার্থ এবং সৌম্য বাজার থেকে সব জিনিস কিনে আনে। সন্ধ্যাবেলায় নিজে বসার সময় সব ব্যবস্থা করতে গিয়ে দেখেন সব জিনিস আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসটাই নেই, আর সেটা হলো অগুলো। পার্থ বলল তাতে দোকানদার দিতে ভুলে গেছে। কিন্তু আগুরও তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, আমি বাইকে করে গিয়ে এখনই সব নিয়ে আসছি। না, তোমাকে এখন আর এই বাড়ি থেকে বেরোতে দেওয়া তো যাবে না। তো আমি যাচ্ছি, আমার সাথে পার্থর ভাই যাক, আমি নিয়ে আসছি। ঠিক আছে, যাও, সাবধানে যেও, আর চোখ কান খোলা রাখবে, কেউ ডাকলে কিন্তু সাড়া দেবে না। হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি ভাইকে নিয়ে যাচ্ছি। সৌম্য পার্থর ভাইকে নিয়ে বাজারে যান। অবিরও কিনে ফেরার সময় রাস্তায় একটা পুল ক্রস করতে গিয়ে দেখে পুলের শেষ প্রান্তে একটি মহিলা দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে নিয়ে শুধু সে ওদেরকে হাত দেখিয়ে দাঁড়াতে বলছে। সৌম্য একটু ভয় পেয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। সামনে গিয়ে দেখে একটি বিবাহিত মহিলা তাদেরকে দাঁড়াতে বলছে। সামনে গিয়ে গাড়িটি দাঁড় করায় সৌম্য। আপনি কি কিছু বলবেন? দাদা, খুব বিপদে পড়েছি। আপনারা ওই পার্থদের বাড়ির এদিকে যাচ্ছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? আরে, আপনারা তো সকালেই এলেন, তখনই দেখেছিলাম। আমি পার্থদের 3টে বাড়ি আগেই থাকি। আসলে আমার পাটা না হঠাৎ মচকে গেছে, তাই আমি যন্ত্রণায় হাঁটতে পারছি না। আর এদিকে কোনো রিক্সা বা টোটো খুব কম আসে, তাই যদি আমাকে একটু পৌঁছে দিতেন খুব উপকার হতো। না দেখুন, কিন্তু আমরা তো বাইকে দুজন আছি, আর আপনি একজন মহিলা, আমাদের সাথে কি যেতে পারবেন? আমার কোনো উপায় নেই দাদা, আমি হাঁটতে পারছি না। আচ্ছা ঠিক আছে, উঠুন তাহলে গাড়িতে। মহিলাটি গাড়িতে উঠে আর পার্থদের বাড়ি পৌঁছানোর আগেই একটা পুকুর আছে, তার ধারেও একটা বাড়ির সামনে মহিলাটি নেমে যায়। সৌম্য এবং পার্থর ভাই বাড়ি ফিরে এসে এ না বাবা, অগুরু এনেছি। তোমার গা দিয়ে পোড়া গন্ধ কেন বেরোচ্ছে সৌম্য? কি করেছো তুমি? হ্যাঁ সত্যি তো, কেমন একটা যেন গন্ধ। কি করেছিস সৌম্য? কই, আমি তো কিছু করিনি, আমি তো বাজার গেলাম, আর বাজার থেকে ডিরেক্ট বাড়ি। হঠাৎ এইসব কথার মাঝখানে পার্থর ভাই অসুস্থ হয়ে পড়ে। পার্থর ভাইয়ের গোটা শরীরে অদ্ভুতভাবে ফসকা উঠতে থাকে। সেই কথা উদ্যোগে বেড়ে ওঠে। সৌম্য, রাস্তায় কি হয়েছিল? রাস্তায় রাস্তায় তেমন কিছু তো হয়নি। হ্যাঁ, তবে ওই রাস্তার মাঝে যে পোলটা পড়ে, ওখানে না একজন মহিলা আমাদের দাঁড় করায় আর বলে তার পা মচকে গেছে, তাই চলতে পারছে না। আর তার বাড়ি এই গ্রামেই, তাই যদি একটু আমাকে ছাড়া মানে ওনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওনার খুব উপকার হয়। আর ওনাকে তো আমরা ওই পুকুরের পাশে বাড়িটা আছে না, ওখানেই নামিয়ে দিলাম। উনি ওই বাড়িটাতেই থাকেন, উনি চলে গেলেন। কি, ওই বাড়িতে কেউ থাকে না? আরে ওই বাড়ির মেয়েটাই তো গায়ে আগুন লাগিয়ে ওই পুকুরে ঝাঁপ দিয়েছিল। বুঝেছি। শোনো, তোমার ওই দেহ বন্ধন করা আছে বলে ও তোমাদের কিছু করতে পারেনি, যে কারণে পার্থর ভাইকে করেছে। তাহলে এবার কি হবে কাকু? আমার ভাইকে কিভাবে বাঁচাবো? ব্যাপারটা সহজ তো নয়, তাও আমি চেষ্টা করছি। তোমরা সবাই এই ঘরে একসাথে বসো, আমি একটা দাগ টেনে দিচ্ছি। পুজো চলাকালীন যাই হয়ে যাক না কেন, এই দাগ থেকে কেউ বার হবে না, আর কেউ ডাকলে সাড়া দেবে না, কোনোভাবেই না। এই দাগ থেকে বেরোলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মনে থাকে যেন। পুজো শুরু হতেই বাড়ির কারেন্ট অফ হয়ে যায়। পুরো বাড়ি অন্ধকার। পুজোর সামনে অনেকগুলো প্রদীপ এবং মোমবাতি জ্বলছিল, সেইগুলোকে দিয়ে অল্প আলো আসে। কিন্তু জেম্পো শুরু হতেই হঠাৎ ঘরের ভিতরে জোরে হাওয়া দেয় আর জেম্পো বন্ধ করার চেষ্টা করে, কিন্তু বৃদ্ধভাবে নিজের মন্ত্র বন্ধ করেন না, আর জেম্পোটা করতেই থাকে। সব খুবই ভয় পেয়ে বসে থাকে। হঠাৎই
ওই ঘরের উত্তর দিকের জানলাটা নিজে নিজেই খুলে যায়, আর সেই জানলারই সোজাসুজি সেই পুকুরটাও দেখা যায়। জানলাটা খুলে যেতে সবাই আরো ভয় পায়। তারপর সবাই হঠাৎ করে দেখে একটি মহিলার ছায়া জানলার সামনে দাঁড়িয়ে আছে। ডিনামিট এখন ছাওয়াটির দিকে তাকিয়ে বলেন, তোমার কি কোনো সমস্যা আছে? ছায়াটি কোনো উত্তর দেয় না। তারপর রুদ্রবাবু আবার বলে, তোমার কি কোনো সমস্যা আছে? হ্যাঁ আছে। কি সমস্যা বলো, আমি তোমার মুক্তি পেতে সাহায্য করব। আমি মরতে চাইনি, আমার বাবা আমাকে মেরে আমার আত্মাকে ওই পুকুর পাড়ে নিম গাছের তলায় বন্দি করে রেখেছে। আমি মুক্তি চাই, আমার খুব কষ্ট হয়। বাবাকে তো আমি মেরে ফেলেছি, কিন্তু ওই নিম গাছের তলায় একটা বাক্সতে আমাকে বন্দি করা আছে। আমি কিছুতেই মুক্তি পাচ্ছি না। আমি তোমাকে মুক্ত করে দেব, কথা দিচ্ছি। কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমি আর এই গ্রামে কোনো মানুষকে কষ্ট দেবে না, কারোর ক্ষতি করবে না, কারোর ভয়ও দেখাবে না। আমি তো কাউকে কষ্ট দিতে চাই না। আমি সবার কাছে যাই শুধু সবার কাছে পাওয়ার জন্য। আমি মুক্তি পেয়ে গেলে আর কারো সামনে আসবই। ঠিক আছে, তোমাকে আমি মুক্ত করব। পার্থ, তুমি আমাকে ওই নিম গাছের তলায় নিয়ে চলো। তোমরা সবাই চলো, ভয় নেই, আমি তোমাদের সঙ্গে যাচ্ছি। সবাই মিলে নিম গাছের তলাতে গিয়ে দেখে একটা পেতলের বাক্স রাখা আছে এবং বাক্সটি কালো সুতো দিয়ে বাঁধা। বাক্সটি নিয়ে মন্ত্র পড়তে পড়তে কালো সুতোটি খুলে দেন রুদ্রবাবু এবং বাক্সটি পার্থ বাড়ি পুজোর সেই জায়গাটাও নিয়ে আসে। তারপর বাক্সটি খুলতেই গোটা বাড়িতে ঝড়ের মতো একটা হাওয়া আসে এবং বাক্সটির ভেতরেও কিছু ছিল, কাকের এবং প্যাঁচার পালক, কিছু আরও ছিল। আর সেইগুলো মন্ত্র পড়ে জল দিয়ে তারপর বাক্সটিকে ওই পুকুরে ভাসিয়ে দেন রুদ্রবাবু। অদ্ভুত ভাবে সেই সময় নদুয়াটি ধোয়ার মতো মিলিয়ে যান পুকুরের জল। আমার পুজো সম্পূর্ণ হলো, এবার সব ঠিক হয়ে যাবে, আর কোনো ভয় নেই, সবই তো মায়ের ইচ্ছে। তুমি একবার বাড়ির সবাইকে নিয়ে তারাপীঠে পুজো দিয়ে এসো, যাও, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই যাবো কাকু। সবাই ভালো থেকো, আর কোনো ভয় নেই। গল্পটা যদি গল্প না হয়ে সত্যি ঘটনা হতো, তাহলে কি সমাজ এটা মেনে নিত যে একটা বাবা তার নিজের মেয়েকে মেরে ফেললো? এই বিষয়ে আপনারা কিন্তু আপনাদের ওপিনিয়নস কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই দেবেন। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।